আসসালামু আলাইকুম দর্শক, মঙ্গলবার 3টি টেলিভিশন চ্যানেলের বেশ কয়েকজন সাংবাদিকের যে চাকরিচ্যুতির ঘটনা, তার পিছনে কারণ কি তা মোটামুটি আমরা জানি আমাদের হিসাব নিকাশ থেকে আমরা সেগুলো বের করেছি। কিন্তু আসলে এর পেছনের মূল উদ্দেশ্য কি, সেটি কি সব গণমাধ্যমে এসেছে? হাতে গোনা 2-1টি গণমাধ্যম, বিবিসি, বিডি নিউজ 24 সহ এরকম 2-3টি গণমাধ্যমে এসেছে। সেখানে আসল তথ্য বেরিয়ে এসেছে এবং আমরা যা ধারণা করছিলাম সেটি সঠিক। এবং আমি ব্যক্তিগতভাবে এই চ্যানেলগুলোর বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেছি। আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি কতটা আতঙ্কের সঙ্গে এখন প্রতিটি কর্মী বা সাংবাদিক গণমাধ্যম কর্মী তারা এখনো পর্যন্ত চাকরিতে টিকে আছে। প্রতি মুহূর্তে একটা ভয়ের মধ্যে তারা চাকরি স্থলে তাদের কাজ চলছে। মূল বিষয়টি আমরা যেটি গেস করছিলাম সেটি সোমবার মোস্তফা সরোয়ার ফারুকী সংস্কৃতি বিষয়ক উপদেষ্টাকে যে কয়েকটি প্রশ্ন করা হয়েছিল কয়েকজন সাংবাদিকের পক্ষ থেকে, সেটিকে কেন্দ্র করে এই ঘটনাগুলো ঘটেছে। এবং এই বিষয়টি যখন জানাজানি হলো যে মোস্তফা সরোয়ার ফারুকীকে গণহত্যা সম্পর্কে কিংবা শেখ হাসিনাকে কেন খুনি বলা হচ্ছে, 1400 মানুষকে যে হত্যা করা হয়েছে আসলে সেই বিষয়ে যে প্রশ্ন উত্থাপন করা হয়েছিল, মঙ্গল শোভাযাত্রা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, সেখানে কেন ফ্যাসিবাদিতার মোটিভ আনা হলো ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো যখন জানাজানি হলো, তখন জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স JRA নামে একটি ফেসবুক পেজে প্রকাশ্যে হুমকি দেওয়া হয় এভাবেই যে একাধিক পোস্ট করা হয়, একই ধরনের পোস্ট বারবার ওই ফেসবুক আইডি থেকে দেওয়া হয়। এবং সেখানে বলা হয় যে আজকের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর প্রেস কনফারেন্সে যারা ফ্যাসিস্টের পক্ষে কথা বলেছে, ওই 3 সাংবাদিককে 24 ঘন্টার মধ্যে বহিষ্কার করতে হবে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং আলটিমেটাম দেওয়া হয়, যদি ওই 3 সাংবাদিকের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে মার্চ টু দীপ্ত টিভি, মার্চ টু চ্যানেল আই, মার্চ টু ATN বাংলা কর্মসূচি পালন করা হবে, অর্থাৎ ঘেরাও করা হবে। কারা তারা যে এই হুমকি বলে দিচ্ছেন, এবং এরা যে কারা তা তো আমরা অবশ্যই বুঝতে কষ্ট হয় না আমাদের। এবং আরো বেশি আতঙ্ক ছড়িয়ে পড়লো কিভাবে, মোস্তফা সরোয়ার ফারুকী তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি কি বলছেন, ম্যাস মার্ডার ডিনাইল একটা সূক্ষ্ম চেষ্টা থেকে কালকের, অর্থাৎ তিনি পোস্টটি গতকাল দিয়েছেন, তার আগের দিন যে সোমবার ছিল সেটিকে তিনি বলছেন কালকের প্রেস কনফারেন্সে যে কথাগুলো বলেছেন 3 জন সাংবাদিক, সেই কথাগুলো জুলাই দেখেছে এমন যে কোনো সেন্সিটিভ মানুষকেই আহত করতে পারে। যে মা তার সন্তান হারিয়েছে মাত্র 8 মাস আগে, যে সন্তান খুনিতে গুলিতে আহত হয়েছে, যে বোন যে ভাই শহীদ হওয়ার হাত থেকে বেঁচে এসেছে, তাদের বুকে শিলের মতো বিঁধেছে সাংবাদিক 3 জনের কথা। আমরা মোস্তফা সরোয়ার ফারুকীর শেষের কিছু কথার সঙ্গে আংশিক একমত পোষণ করি, কিন্তু তিনি তার বিশ্বাস থেকে বলেছেন, আমরাও বিশ্বাস করি যে জুলাই গণঅভ্যুত্থানে বা আগস্ট গণঅভ্যুত্থানে যেই হত্যাকাণ্ডগুলো ঘটেছে নৃশংসতার সাথে, আমরা তার প্রত্যেকটির বিচার চাই। সরকারি বাহিনী যদি জড়িত থেকে থাকে, শেখ হাসিনার সরকার জড়িত ছিল বিভিন্নভাবে, এটি আমরা জানি, কিন্তু এর পাশাপাশি এর সুযোগও অনেক নিয়েছে, এটিও আমরা স্পষ্ট করে বলতে চাই। তাদের বিচারের কথা কেন মোস্তফা সরোয়ার ফারুকী বলেন না? আমরা যেমন আওয়ামী লীগ সরকারের পুলিশ প্রশাসনে যে প্রকাশ্যে গুলি করা সেটি আমরা দেখেছি, আবার এখন তো এগুলো অনেক কিছুই বেরোচ্ছে। তো তিনি যে বললেন যে শহীদদের ভাই বা বোন কিংবা পিতামাতার বুকে শিলের মতো বিঁধছে, এই সাংবাদিকদের কথা দেখতে পারে, আমরা অস্বীকার করি না, কিন্তু বিপরীতটাও তো আছে। এবং সবচেয়ে বড় কথা, তাদের প্রশ্ন করার অধিকার আছে। মোস্তফা সরোয়ার ফারুকী তার অতীত ভুলে গিয়ে এখন মুখে ফেনা তুলে ফেলছেন ফ্যাসিবাদ শব্দগুলো উচ্চারণ করে। তাদের আমাদের কোনো আপত্তি নেই, লেবাস তারা চেঞ্জ করতেই পারে, এগুলো আমাদের কাছে খুবই পরিচিত মুখ। তো ATN বাংলার ফজলে রাব্বিকে যখন বরখাস্ত করা হলো, তাকে যে চিঠিটি ধরিয়ে দেওয়া হলো, তাকে বলা, ওই চিঠিতে উল্লেখ করে যে অতীতে অফিস শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের জন্য তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু স্বীকার তো করা হয়েছে ATN বাংলা কর্তৃপক্ষের জায়গা থেকে, বিবিসির কাছে, বিডি নিউজ 24 কাছে। সেখানে ATN এর প্রধান নির্বাহী সম্পাদক মনির রহমান তিনি বলছেন, সংস্কৃতি উপদেষ্টা সংবাদ সম্মেলনে প্রশ্ন করাকে ঘিরে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স নামে একটি ফেসবুক পেজে অভিযোগ করা হয়, ব্যবস্থা না নিলে
আগামীকাল অফিসের দিকে মার্চ কর্মসূচি দেওয়া হচ্ছে এবং প্রতিষ্ঠানের সুনাম এবং সার্বিক দিক বিবেচনা করে আমরা ফজলে রাব্বির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তাহলে চাকরিচ্যুতির ইন্ধনটি কোর্ট থেকে এসেছে, থ্রেট কোর্ট থেকে এসেছে, এগুলো তো পরিষ্কার। একইভাবে চ্যানেল আই কর্তৃপক্ষ একই কথা বলেছে। বিষয়টা হচ্ছে যে আবারও বলি, স্বীকার আমাদেরকে করতেই হবে। আবার এটুকু না বললে কেউ কেউ বলবেন আওয়ামী লীগেরটা তো বলেন না, এই জন্য বারবার একই কথার পুনরাবৃত্তি করতে হয়। আওয়ামী লীগের সময় সাংবাদিকদের উপরে স্ক্রিন রোলার চলেছে। ডিজিটাল নিরাপত্তা আইন, সিকিউরিটি, সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ নানান কালাকানুনের মাধ্যমে তাদের উপরে খড়গ নেমে এসেছে, মামলা দেওয়া হয়েছে, আটক করা হয়েছে, কারাগারে পাঠানো হয়েছে, চাকরিচ্যুতির ঘটনা ঘটেছে। কিন্তু এখন যে উদাহরণ সৃষ্টি হচ্ছে, মব ক্রিয়েট করে যেখানে সেখানে যে সে দাবি আদায় করে নেওয়া হচ্ছে, গণমাধ্যম আক্রান্ত করা হচ্ছে, আক্রমণ চালানো হচ্ছে, এই কালচার তো আওয়ামী লীগের সময় ছিল না। আর এসবের কারণে কি এই যে বিপ্লব, সকল বিপ্লব কিংবা অভ্যুত্থান হয়েছিল? আমি অবশ্যই এটিকে সবসময় অভ্যুত্থান বলি, কখনোই বিপ্লব বলে স্বীকার করি না। বিপ্লবের মাহাত্ম অনেক অনেক বেশি, অনেক গভীরে। তাহলে এই যে হাজার হাজার মানুষের প্রাণ নিয়ে খেলা করা হলো, যে পক্ষই হোক বা সব পক্ষই হোক, সব পক্ষ যদি খেলা করে থাকে, এই খেলার বলি যারা হলেন তাদের রক্তের উপর দাঁড়িয়ে, তাদের লাশের উপর দাঁড়িয়ে রাজনীতি এখন কারা করছে? তারপরেও আমরা একটি পক্ষ আছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা যেভাবে সার্টিফিকেট দিচ্ছি, স্লোগান তোলার চেষ্টা করছি, জয় টু ডক্টর ইউনূস। এবং সাথে আরেকটা কথা বলতে হয়, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা থেকে শুরু করে আইন উপদেষ্টা এবং পুলিশের বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে মব সহ্য করা হবে না, যা হয়েছে হয়েছে, যা হয়েছে হয়েছে। এই কথাটাও তো আপত্তিজনক। কেন যা হয়েছে হবে? কেন সবগুলোকে বিবেচনা আনা হবে না? এবং তারপরও এগুলো চলছে। তার মানে কি? যা কিছু বলা হচ্ছে সবই অভিনয়, সবই লোক দেখানো। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।